জন, তুই কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? সত্যি আমি তো ভাবতেই পারছি না তুই একটা গ্রামের মূর্খ মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসলি। মম প্লিজ, তুমি আমার ওয়াইফকে এইভাবে গ্রামের মূর্খ মেয়ে বলতে পারো না। আমি ওকে এখানে আমাদের বাড়ির বৌমা করে নিয়ে এসেছি, ওকে অপমান করার জন্য নিয়ে আসেনি। ও গ্রামে থাকা সত্ত্বেও ও কিন্তু মূর্খ নয়, ও কিন্তু অনেক পড়াশোনা শিখেছে। শাট আপ! এরকম গ্রামের মেয়েকে আমি কখনোই বৌমা বানাতে চাই না। আমি তোর জন্য ঈশাকে পছন্দ করে রেখেছিলাম। আমি তো ভেবেছিলাম তুই কাজ মিটিয়ে বাড়িতে ফিরলেই আমি ঈশার সঙ্গে তোর বিয়ের পাকা কথা বলবো, কিন্তু তুই এটা কি করলি? এই বলে শিলা দেবী সেখান থেকে চলে যায়। অন্যদিকে নন্দিনীর ননদ লিজাও মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়, আর যা দেখে নন্দিনীর খুবই খারাপ লাগে। নন্দিনী, তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। মা আর বোন আমাকে কেউই বরণ করবে না, এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু ওরা কেউ করবে না তো কি হয়েছে? আমি তো আছি, আমি তোমাকে বরণ করব। আমি দেখেছি গ্রামে এই নিয়মটা কিভাবে করে। জনের মুখে এরকম কথা শুনে নন্দিনীর চোখে জল চলে আসে। আজকে আমার শাশুড়ি মা আর ননদ আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করলো, জানি না কালকে কি হবে। কালকে তো আমার প্রথম রান্না করার পালা। আমি কি পারবো এই বিদেশি শ্বশুর বাড়িতে সবার মন জয় করতে? আমি তো বিদেশি খাবার তেমন একটা বাপের বাড়িতে রান্না করিনি। যাই হোক, আমি জনের ফোনে বিদেশি রান্নার রেসিপিগুলো দেখে নেব। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই জন নিজে বরণ করে নন্দিনীকে বাড়িতে তোলে। আর পরের দিন সকালবেলা নন্দিনী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। তবে নন্দিনী শ্বশুর বাড়িতে দু একজন কাজের মেয়ে ছিল, আর তাদেরই মধ্যে একজন বলছি ম্যাডাম, আপনাকে কিন্তু আমরা রান্না করে খাওয়াবো, আপনি কোনো চিন্তা করবেন না। আর আমাদের হাতের রান্না আপনি একবার খেয়ে দেখবেন। তাছাড়া আমি যতটা জানি আপনাকে তো এখানে কেউ রান্না করতে দেবে না। আজকে আমার প্রথম রান্না, আজকে তোমাদের কাউকেই রান্না করতে হবে না। আমাদের গ্রামের এটাই নিয়ম, নতুন বৌমা বিয়ের পরের দিন সবাইকে রান্না করে খাওয়ায়, তাই এই নিয়মটা আমি পালন করতে চাই। তোমরা চিন্তা করো না, আমি সবার জন্য রান্না করতে পারবো। ঠিক এমন সময় সেখানে নন্দিনীর শাশুড়ি মা এবং ননদ চলে আসে। এই জেনি, তুই যেন আবার এই গ্রামের মেয়েটাকে রান্না করতে দিস না, না হলে এই মেয়েটা গ্রামের মতো মোটা মোটা রুটি পরোটা রান্না করে খাওয়াবে। জেনি, তুমি আমার জন্য যেরকম সকালবেলা জুস আর স্যান্ডউইচ বানাও, সেরকমই আজকে আমাকে ব্রেকফাস্ট দেবে। আমি কিন্তু গ্রামের মেয়েদের হাতের ব্রেকফাস্ট খাবো না, তোমাকে আগেই বলে দিচ্ছি। কিন্তু লিজা ম্যাডাম, এখানে তোমার বৌদি কি একটা নিয়ম পালন করার কথা বলছে। আসলে তোমার বৌদির গ্রামে নাকি প্রথম রান্না করার নিয়ম আছে। বাড়ির নতুন বউ পরের দিন সকালে সবাইকে রান্না বান্না করে খাওয়ায়, আর তোমার বৌদিও কিন্তু সেই নিয়মটা পালন করতে চায়। হোয়াট? কি এসব প্রথম রান্না? এসব আমি কিছু জানি না, ঠিক আছে? তুমি আমাকে রান্না করে দেবে, আমাকে স্যান্ডউইচ আর জুস বানিয়ে দাও। আমার খাবারের সময় হয়ে গেছে, আর একটুকু যদি দেরি হয়েছে তাহলে কিন্তু আমি খাবো না বলে দিলাম। বলছি তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের পছন্দ মতো খাবার রান্না করে দেব। আমি গ্রামের মেয়ে ঠিকই, কিন্তু আমি তোমাদের পছন্দ মতো বিদেশি খাবার রান্না করে দিতে পারবো। আমি জানি তোমরা পিৎজা, বার্গার, পাস্তা এই সমস্ত খাবার খেতে পছন্দ করো। পিৎজা? ইয়েস, আমার খুব ভালো লাগে। তুমি যদি পিৎজা বানাতে পারো তাহলে এখনই বানিয়ে দাও। এই লিজা, তুই তো এখনই বললি এই গ্রামের মেয়ের হাতের খাবার কেউ খাবে না, তাহলে তুই পিৎজার নাম শুনে একেবারে লাফিয়ে উঠলি কেন? আসলে মম, পিৎজা বার্গারের নাম শুনলে আমি নিজেকে সামলাতে পারি না, তুমি তো জানো। লিজার কথা শুনে তখনই তার নতুন বৌদি নন্দিনী রান্নাঘরে যায়, কিন্তু শ্বশুরবাড়ির মডিউলার কিচেনে রান্না বান্না করতে তার খুবই অসুবিধা হয়, কারণ সে গ্রামের মেয়ে হওয়ায় ঠিকমতো গ্যাস ওভেন পর্যন্ত জ্বালাতে পারে না। তাই সেদিন প্রথমবার রান্না করতে গিয়ে নন্দিনীর অনেকটা দেরি হয়ে যায়। মম, আমার মনে হচ্ছে বৌদি আজকে আমাদেরকে খাবার দেবে না। চলো আমরা বাইরের রেস্টুরেন্ট থেকে কিছু খাবার খেয়ে আসি। আমি জানতাম এই গ্রামের মূর্খ মেয়েটা ঠিক গন্ডগোল করবে। দেখেছিস, এখনো পর্যন্ত খাবার দেওয়ার নাম করলো না, আর এদিকে নাকি প্রথম রান্না করতে এসেছে। বিদেশে কিভাবে রান্না করতে হয় সেটাই হয়তো জানি না, আর বলে যে নাকি আমাদের পছন্দ মতো সব খাবার রান্না করতে পারবে। চল একবার গিয়ে দেখে আসি। এই বলে শিলা দেবী এবং লিজা দুজনেই রান্নাঘরে যায়, আর তারা দেখে গ্রামের বউ নন্দিনী তখনই রান্নাঘরে এদিক ওদিক কি যেন খোঁজাখুঁজি করে বেড়াচ্ছে। বৌদি, কি হয়েছেটা কি? তুমি কি খুঁজে বেড়াচ্ছ? তোমার যেটা প্রয়োজন তুমি সেটা জেনিকে দিয়ে করিয়ে নাও। আমি জানি এটা আমাদের মডিউলার কিচেন বলে তোমার রান্না করতে খুবই সমস্যা হচ্ছে।
আসলে আমি তো ঠিকভাবে গ্যাস ওভেনটা অন অফ করতে জানি না, তাই আমি বারবার কোন দিকে ঘোরালে বন্ধ হবে আর কোন দিকে ঘোরালে গ্যাস ওভেন জ্বলবে সেটাই মনে রাখতে পারছি না। আমার মাথায় কিছুই ঢুকছে না। তোমরা একটু অপেক্ষা করো, আমি রান্না করে দিচ্ছি। এই বলে নন্দিনী তাদের কাছে কিছুটা সময় চেয়ে নেয়। কালকে তো আমি ফোন দেখে বিদেশি রান্নার রেসিপিগুলো শিখে নিয়েছিলাম, কিন্তু এখন এই রান্নাঘরের জন্য আমার খুব অসুবিধা হচ্ছে। আমি এখনো পর্যন্ত কাউকে খাবার রান্না করে দিতে পারলাম না। জানি না জন কি ভাববে। ও ভাববে আমি হয়তো ওর বউ হওয়ার যোগ্য নই। বৌদি, তুমি আমাদেরকে অপেক্ষা করছে বলে আবার কি ভাবছো? তাড়াতাড়ি পিৎজাটা বানিয়ে আমাকে দাও, আর তা না হলে স্যান্ডউইচ বানিয়ে দাও। জানি না তোমার এই প্রথম রান্নার চক্করে আমাদেরকে কতটা ওয়েট করতে হবে। এই তো, আমাকে একটু সময় দাও, আমি এখনই খাবার নিয়ে যাচ্ছি। এই বলে নন্দিনী তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। আর এমন সময় নন্দিনী গ্যাস ওভেন ধরানোর পর খুব ভালো মতো পিৎজা, বার্গার ইত্যাদি বানায়। এতক্ষণ পর বৌদির হাতের খাবার পেলাম। পিৎজাটা দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে। একবার খেয়েই দেখা যাক কেমন আবার হবে। আমার তো মনে হচ্ছে ওই গ্রামের খাবারের মতোই স্বাদ হবে। গ্রামের খাবার তো আমার একদমই পছন্দ নয়। জানি না সবাই কিভাবে খায়। তোর বৌদি গ্রামের মতোই পিৎজা বানিয়েছে। দেখ, সবকিছু কেমন কম কম করে মেপে মেপে দিয়েছে। কিপটে মেয়ে কোথাকার। চিকেন তো একদম চোখেই দেখা যাচ্ছে না। এই দেখুন মা, আমি তো অনেকটা চিকেন দিয়েছি। আপনাদের জন্য চিকেন পিৎজা, চিকেন বার্গার বানিয়েছি, আর তাতে চিকেন দেব না সেটা কি হতে পারে? ঠিক এমন সময় সেখানে জন চলে আসে। আরে এটা আমি কি দেখছি নন্দিনী, তুমি সকলের জন্য পিৎজা বার্গার বানিয়েছো, কিন্তু তুমি তো এসব বানাতে পারো না। কারণ আমি যখন তোমাদের বাড়িতে প্রথম গিয়েছিলাম তখন তো আমি তোমাকে বলেছিলাম তুমি বিদেশি খাবার তো কিছুই পারো না বলেছিলে। আসলে কালকে আমি তোমার ফোনে পিৎজা আর বার্গার বানানোর রেসিপি দেখে নিয়েছি, তাই আজকে খুব ভালো মতো পিৎজা বার্গার রান্না করতে পেরেছি। তুমি খেয়ে দেখো না কেমন হয়েছে। এই বলে জন তার মা এবং বোনের সঙ্গে খাবার খেতে বসে পড়ে। আর নন্দিনীর হাতের পিৎজা এবং বার্গার খাওয়ার পর সবারই খুবই ভালো লাগে। বৌদি, খাবারের জন্য এতক্ষণ ওয়েট করাটা তাহলে ব্যর্থ হলো না? আমি তো ভেবেছিলাম তুমি গ্রামের মেয়ে আর এই পিৎজা বার্গার তুমি ঠিকভাবে বানাতে পারবে না, কিন্তু তোমার হাতের পিৎজা বার্গার খেয়ে সত্যি আমার খুব ভালো লাগলো। এবার থেকে তুমি কিন্তু আমাকে প্রত্যেকদিন পিৎজা আর বার্গার বানিয়ে খাওয়াবে, ওকে? আমি আর বাইরের পিৎজা বার্গার কিছুই খাবো না। ওয়াও, সো ইয়ামি, ভেরি টেস্টি। নন্দিনী, তোমার হাতের এই রান্না অনেক সুস্বাদু হয়েছে। আমার তো খুব ভালো লাগছে খেতে। তুমি আমাকে টিফিনে প্যাক করে দাও, আমি অফিসেও নিয়ে যাব। এভাবেই জন এবং লিজা দুজনেই নন্দিনীর প্রশংসা করলেও তার শাশুড়ি মা কিছুতেই কোনো রকম প্রশংসা করতে চায় না। আমি যদি এখন নতুন বৌমার প্রশংসা করি তাহলে আমার বৌমা একেবারে মাথায় উঠে পড়বে। এই খাবার খেতে একেবারে বিচ্ছিরি হয়েছে, আমাকে এটা বলেই কাটাতে হবে। তবেই আমার নতুন বৌমা বুঝতে পারবে কোন শ্বশুর বাড়ির পাল্লায় পড়েছে। বিদেশে শ্বশুর বাড়িতে এসে খুব মজা হচ্ছে, তাই না? আর মজা কিভাবে সাজা বানাতে হয় আমি খুব ভালো করে জানি। আমার সুন্দর ছেলেটাকে দেখে একেবারে পটিয়ে ফেলেছে। মা, বলছিলাম যে আপনার ছেলে আর মেয়ে দুজনেই তো আমার হাতে রান্না খেয়ে প্রশংসা করলো, কিন্তু আপনি কিছু বলছেন না কেন? সো ডিসগাস্টিং। এই খাবারটা আমার মোটেই পছন্দ হয়নি। সত্যি, তোরা যে কিভাবে খাচ্ছিস আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। আমার একদম ভালো লাগেনি। এই পিৎজা বার্গার একেবারে বাজে। জেনি, এই জেনি, তুই আমার জন্য খাবার রান্না করে নিয়ে আয়। আমি এই গ্রামের মেয়ের হাতে রান্না করা খাবার কিছুতেই খাবো না। মম, তুমি আবারও নন্দিনীকে গ্রামের মেয়ে বলছো? এখন নন্দিনী গ্রামের মেয়ে নয়, এখন নন্দিনী বিদেশি বৌমা। আর আমি জানি লিজার সঙ্গে থেকে থেকে নন্দিনী একেবারে বিদেশি হয়ে উঠবে আর তোমার মন ঠিক জয় করে নেবে। কি লিজা, তুই তোর বৌদিকে সাহায্য করবি তো? তবে তুই যদি সাহায্য করিস তোর বৌদি কিন্তু তোকে প্রত্যেকদিন পিৎজা বার্গার খাওয়াবে। ডোন্ট ওয়ারি, আমি বৌদিকে হেল্প করব। আমি যতটা পারি চেষ্টা করব। বৌদিকে আমি একদম বিদেশিদের মতো বানিয়ে দেব। বৌদি, তোমাকে কিন্তু এবারে শাড়ি পরা ছাড়তে হবে, কারণ আমাদের বিদেশি কেউ কিন্তু শাড়ি পরে না। আমাদেরকে দেখো, মাকে দেখো, মা কিন্তু এই বয়সে মডার্ন ড্রেস পরেছে। ই বাবা, না না, আমি ওসব ছোট ড্রেস পরতে পারবো না। আসলে বুঝতেই তো পারছো, গ্রামের মেয়ে হয়ে এরকম ছোট ছোট ড্রেস পরার আমার অভ্যাস নেই। তাই তুমি আমাকে প্লিজ ছোট ড্রেস পরতে বলো না। নো নন্দিনী, লিজা যেটা বলবে তোমাকে কিন্তু সেটাই করতে হবে। আর লিজা যখন বলছে তোমাকে শর্ট ড্রেস পরতে হবে তাহলে তুমি পরতেই পারো। এখানে তোমাকে কেউ কিচ্ছু বলবে না, ডোন্ট ওয়ারি। জনের কথা শুনে নন্দিনী শর্ট ড্রেস পরার জন্য রাজি হয়ে যায়। আর এভাবে সেদিন নন্দিনী শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো রান্না বান্না করে। দেখতে দেখতে কিছুদিন এভাবেই কাটে। আর এখন লিজা নন্দিনীকে যা বলে নন্দিনী সেটাই শোনে।
ছোট ছোট জামা কাপড় পরা, বিদেশি খাবার রান্না করা, এমনকি বিদেশি মেয়েদের সঙ্গেও নন্দিনী ওঠা বসা করা শিখে যায়, যার ফলে নন্দিনী এখন একেবারে মডার্ন হয়ে ওঠে। কিন্তু শিলা দেবী তার বৌমাকে এখনো কোথাও নিয়ে যেতে চায় না, এমনকি কারোর সঙ্গে তার বৌমাকে পরিচয় করিয়ে দিতে চায় না। আর একদিন শিলা দেবী এক নিমন্ত্রণ বাড়িতে তার পরিবারের সবাইকে নিয়ে যায়, কিন্তু সেখানে নন্দিনীকে দেখার পর কেউ কিছুতেই বুঝতে পারে না যে নন্দিনী গ্রামের মেয়ে। আর এমন সময় সবাই মিলে শিলা দেবীর সামনেই নন্দিনীর প্রশংসা করতে শুরু করে। হ্যালো, এটা তো তোমার নতুন বৌমা, তাই না? তুমি তো তোমার ছেলের বিয়েতে আমাদেরকে ইনভাইট করলে না। তোমার বৌমাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তুমি যে এতটা সুন্দর একটা বিদেশি মেয়ে খুঁজে পেয়ে যাবে, আমরা তো সত্যিই ভাবতে পারিনি। কি বলছো কি তোমরা? এই গ্রামের মূর্খ মেয়েটাকে তোমরা বিদেশি মেয়ে ভাবছো? এটা কোনো বিদেশি মেয়ে নয়, এটা গ্রামের মূর্খ মেয়ে। আমার ছেলে গ্রামের মূর্খ মেয়েকে তুলে এনেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। কিন্তু দিদি, তুমি যাই বলো না কেন, তোমার বৌমা কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখো, সবাইকে কত সুন্দর ভাবে রেসপেক্ট করছে। আর একে দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এই মেয়েটা কোনো গ্রামের মেয়ে হতে পারে। এটা আমার বৌদি বলে কথা, মডার্ন হবে না সেটা কি হতে পারে বলুন তো? মা, একটু এদিকে এসো, তোমার সঙ্গে কথা আছে। মা, দেখেছো এখানে বৌদির জন্য তুমি কতটা সম্মান পাচ্ছ? সবাই তোমার কাছে এসে বলে যাচ্ছে যে তোমার বৌমা কতটা ভালো, আর তুমি সেই ভালো মেয়েটাকে এভাবে গ্রামের মূর্খ বলে অপমান করতে পারো না। তুই আমার মেয়ে হয়ে কিভাবে ওই গ্রামের মূর্খ মেয়েটার দিকে যেতে পারিস? আমি তো ভেবেছিলাম তুই কখনোই বদলাবি না, কিন্তু বৌদিকে পেয়ে তুই এক চান্সে বদলে গেলি। তুমি শুধু শুধু বৌদিকে খারাপ বলছো। আমার মনে হয় না বৌদিকে এখন কোনো খারাপ কথা বলা ঠিক হবে, কারণ দেখো সবে বৌদিকে কতটা লাইক করছে, আর বৌদিটা আমাদের মতো বিদেশি মডার্ন হয়ে গেছে। তাহলে তোমার এখন বৌদিকে নিয়ে এত প্রবলেম কেন? এখন তো আর বৌদি গ্রামের মূর্খ মেয়ে নেই, সে ইজ সো মডার্ন নাও। এভাবেই লিজা তার মাকে বোঝানোর চেষ্টা করে। আর দেখতে দেখতে কিছুক্ষণ পর তারা সবাই বাড়িতে ফিরে যায়। কিন্তু শিলা দেবী সেদিনের পর থেকে তার বৌমাকে আর কখনো গ্রামের মূর্খ মেয়ে বলে অপমান করে না। এখন সেও তার বৌমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, যার ফলে নন্দিনী হাসি খুশি বিদেশের শ্বশুর বাড়িতে সংসার করতে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। আমরা 4-5 দিন ধরে কিছুই খাইনি, আমাদের খাবারের ভীষণ প্রয়োজন ছিল। হ্যাঁ, সেই জন্যই তো আমরা খাবারগুলো নিয়ে এলাম। এতে অনেক কিছুই আছে, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, এছাড়াও নানান রকমের ফল ও মিষ্টিও আছে। এই তো, এবার এতদিন পর আমরা পেট ভরে খাবার খেতে পারবো। কাকু, আপনারা খুব ভালো, খাবারগুলো আমাকে দিন, আমাকে দিন খাবারগুলো। না না বল্টু, তুমি পারবে না, এটা খুব ভারী, তোমার হাত থেকে পড়ে যেতে পারে। বাবু, খাবারের ব্যাগটা আপনি আমাকে দিন। আর আমাদেরকে সাহায্য করার জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। মা দাঁড়ান, এই খাবারগুলো আপনি নেবেন না। এই যে আপনারা এই খাবারগুলো নিয়ে এখান থেকে চলে যান, আমাদের এই খাবারের কোনো প্রয়োজন নেই। আমাদের এই খাবারের কোনো প্রয়োজন নেই? এটা তুমি কি করে বলতে পারছো বৌমা? 4-5 দিন হয়ে গেল আমরা এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি। বাচ্চা দুটো খিদের জ্বালায় শুধুমাত্র জল খেয়ে খেয়ে পেট ভরাচ্ছে, আর তুমি বলছো আমাদের খাবারের প্রয়োজন নেই? না, কোনো প্রয়োজন নেই। আমরা না খেয়ে মারা যাব, তবু এনাদের মতো লোকেদের কাছ থেকে সাহায্য নেব না। যান, আপনারা চলে যান এখান থেকে। মালতী দেবী তার বড় বৌমা পাপিয়ার কথা কিছুতেই বুঝতে পারছিল না। সে যে কেন ওই ভালো মানুষগুলোর সঙ্গে এরকম ব্যবহার করছে, তাই নিয়ে মালতী দেবীর মনে খুবই কৌতূহলের সৃষ্টি হয়। খাবার যখন চাই না, তাহলে বেকার বেকার আমাদের সময় নষ্ট কেন করলেন? আজকাল কারোর ভালো করতে নেই, তোমাদের মতো ভিখারি রাস্তায় হাজার হাজারটা খুঁজে পাওয়া যাবে। এই চলো এখান থেকে। এই বলে রামবিনোদ বাবু তার সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। মালতী দেবী তার বড় বৌমার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি কেন এরকম করলে বলো? তুমি কেন ওদের কাছ থেকে খাবার নিলে না? তুমি তো নিজে টাকা ইনকাম করে আমাদের মুখে খাবার তুলে দিতে পারছো না, আর সেই জায়গায় যখন কেউ সাহায্য করতে এলো তাদেরকে তুমি অপমান করে তাড়িয়ে দিলে। আমি যা করেছি ঠিক করেছি মা। আপনি জানেন, ওরা আমাদেরকে খাবার দিতে এসেছিল ঠিকই, কিন্তু দূর থেকে সবটাই ভিডিও রেকর্ড করছিল। ওরা আমাদেরকে সাহায্য করতে নয়, নিজেদের নাম অর্জন করতে এসেছিল। আমাদেরকে একবেলার খাবার দিয়ে ওরা গোটা দুনিয়ার কাছে ভালো মানুষ সাজতে এসেছিল, কিন্তু আমার কাছে আমার আত্মসম্মান বোধ অনেক বেশি। হ্যাঁ মা, দিদি ঠিকই বলছে। ওরা যদি সত্যি আমাদেরকে সাহায্য করতে চাইতো, তাহলে কখনোই ক্যামেরা নিয়ে আমাদের কাছে আসতো না। আর আমরা যাতে কিছু বুঝতে না পারি, সেই জন্য কিছুটা দূরে দুজন লোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল, আর দিদি সেটা দেখতে পেয়ে আপনাকে খাবারটা নিতে বারণ করলো।
মালতী দেবীর আর কিছু বলার থাকে না। সত্যি সত্যি তাদের পরিবারের আত্মসম্মান বোধ অনেক বেশি ছিল। তাদের সংসারের আর্থিক অবস্থা ভীষণ খারাপ ছিল ঠিকই, কিন্তু তারা কখনোই কারোর কাছে হাত পাততে প্রস্তুত ছিল না। আজ থেকে কয়েক মাস আগে তাদের পরিবার খুবই স্বাচ্ছন্দ্যময় এবং সুখময় ছিল, কিন্তু এখন অন্যের এক একটা দানার জন্য তাদের করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। পুরানো দিনের কথা মনে পড়লেই তারা শিহরিত হয়ে উঠত। জানি না উপরওয়ালা আমাদের কিসের শাস্তি দিচ্ছে। কি এমন পাপ করেছিলাম আমরা যে এখন আমাদের কপালে অন্যের একটা দানাও জুটছে না। মা, দিদি, তোমরা তাড়াতাড়ি বাইরে চলো। বল্টু আর পপি দুজনে মিলে কুকুরের সঙ্গে লড়াই করছে। আমি ওদেরকে অনেকবার বারণ করেছি, কিন্তু ওরা কিছুতেই আমার কথা শুনছে না। কি বলছিসটা কি ছোট? কই চল দেখি, তাড়াতাড়ি চল। বল্টু, পপি, কোথায় তোরা? বাইরে বেরিয়ে পাপিয়ে দেখে তার দুই ছেলে মেয়ে বল্টু এবং পপি দুজনে একটা কুকুরের পেছনে ছোটাছুটি করছে। তারা খুবই দ্রুত গতিতে দৌড়ে কুকুরটাকে ধরার চেষ্টা করতে থাকে। আসলে কুকুরটার মুখে একটা শুকনো রুটি ছিল, আর সেই রুটিটা নেওয়ার জন্যই বল্টু আর পপি কুকুরের সঙ্গে লড়াই করতে বসেছিল। বল্টু, পপি, দাঁড়া বাবা, তোরা এভাবে দৌড়াস না। ছেড়ে দে কুকুরটাকে, ছেড়ে দে। ওর পেছনে যাস না তোরা, কুকুরটা তোদেরকে কামড়ে নেবে। বল্টু আর পপি কোনো কথা না শুনে কুকুরটার পেছনেই দৌড়াতে থাকে এবং শেষ পর্যন্ত তারা কুকুরটার মুখ থেকে রুটিটা নিতে সক্ষম হয়। অনেক দিনের বাসি ইটের ন্যায় শক্ত রুটিটা পেয়ে বল্টু আর পপি এতটাই খুশি হয়েছিল, তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন পৃথিবী জয় করে ফেলেছে। দেখলি তো দিদি, আমরা রুটিটা নিয়ে নিলাম, ওই কুকুরটা আমাদের সঙ্গে পারলো না। চল দিদি, এবার আমরা রুটিটা খাই। খিদেতে আমার পেট খুব জ্বালা করছে। আমারও খুব খিদে পেয়েছে ভাই। তুই এই রুটিটা অর্ধেক অর্ধেক কর, আমরা দুজনে অর্ধেক অর্ধেক করে রুটিটা খাবো। মা, এই দেখো, আমরা একটা রুটি পেয়েছি। পাপিয়া খুবই রেগে গিয়ে তার ছেলে বল্টুর গালে একটা চড় মারে। তোরা কি পাগল হয়ে গেছিস? একটা রুটির জন্য তোরা শেষ পর্যন্ত কুকুরের সঙ্গে লড়াই করলি। কুকুরটা যদি তোদের কামড়ে নিত তাহলে কি হতো বল? কুকুরটা কামড়ে নিলে ভালোই হতো। এরকম ভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমাদের আর খিদের জ্বালা সহ্য হচ্ছে না। তুমি তো আমাদেরকে কোনো খাবার এনে দাও না, আর আমরা যখন নিজেদের জন্য খাবার জোগাড় করছি তখন তুমি আমাদেরকে মারছো। হ্যাঁ, তুমি খুব বাজে মা। তখন ওই লোকগুলো আমাদেরকে কত ভালো ভালো খাবার দিতে এসেছিল, বিরিয়ানি আরো কত কিছু। তুমি তো ওই খাবারগুলো আমাদেরকে নিয়ে দিলে না। তুমি কি চাও, আমরা না খেয়ে থেকে মরে যাই, তাই তো? ছাড় তো দিদি, চল আমরা এখন রুটিটা খাই। বাবা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই আমাদের কপালটা খারাপ হয়ে গেছে। আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের মুখে এমন কথা শুনে পাপিয়া একেবারে স্তব্ধ হয়ে যায়। সে বাকরুদ্ধ হয়ে কোনো কথাই বলতে পারে না। বল্টু এবং পপি কোনো কিছুর পরোয়া না করে সেই শুকনো রুটিটা দুজনে ভাগাভাগি করে খেতে থাকে। এইসব দৃশ্য দেখে মালতী দেবীর চোখে জল চলে আসে। কেঁদো না বৌমা, তুমি এভাবে কেঁদো না। সবই ভাগ্যের পরিহাস। উপরওয়ালা আমাদের পরীক্ষা নিচ্ছে। এক মাস আগেও তাদের সংসারে দুঃখ কষ্টের বিন্দুমাত্র কোনো জায়গা ছিল না। মালতী দেবী, তার স্বামী মৃত্যুঞ্জয় বাবু, দুই ছেলে রণজয়, সুজয় এবং তার দুই বৌমার সঙ্গে থাকত। রণজয় এবং পাপিয়ার দুই ছেলে মেয়েও ছিল, বল্টু এবং পপি। মৃত্যুঞ্জয় বাবু তার দুই ছেলে রণজয় ও সুজয়ের সঙ্গে ঔষধ তৈরির একটা বড় ফ্যাক্টরিতে কাজ করত। তারা তিনজনে ফ্যাক্টরি থেকে যা টাকা উপার্জন করত তাই দিয়ে তাদের সংসার খুব ভালো মতো করে হেসে খেলে চলে যেত। কি রে, তুই এখনো রান্নাঘরে আছিস? তোকে বলেছি না তুই এখন গরমের মধ্যে বেশি রান্না বান্না করবি না। তুই বারে বারে ভুলে যাস কেন? এখন তুই প্রেগনেন্ট, এই সময়টা তুই যতটা সম্ভব বিশ্রাম নিবি। বাড়ির কাজগুলো আমি করে নেব। সব কাজ তো তুমি একাই করো দিদি। সারাদিন কি শুয়ে বসে থাকা যায় বলো তো? সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে কেমন যেন গা হাত পা গুলো ব্যথা ব্যথা করে। তাই জন্য আজকে আমি ফ্যাক্টরিতে ওদের টিফিনগুলো দিতে যাব। এই দেখো, আমি টিফিনগুলো প্যাক করে নিয়েছি। তুই এই রোদের মধ্যে এখন হেঁটে হেঁটে ফ্যাক্টরিতে যাবি? তোকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। দে। না না দিদি, আমি যাচ্ছি। আর ফ্যাক্টরি তো কাছেই, হেঁটে মাত্র 5 মিনিট। আমি আজকে সুজয়ের পছন্দের অনেকগুলো খাবার রান্না করেছি, তাই ওকে আজকে নিজের হাতে দিতে যাব। তুমি ততক্ষণে বল্টু আর পপিকে স্কুল থেকে নিয়ে চলে এসো। ও আচ্ছা, এবার বুঝলাম। তোমার তো ওনার সঙ্গে দেখা করার ইচ্ছা হয়েছে। ঠিক আছে, যাও যাও।
এই বলে পাপিয়া তার দুই ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে চলে যায়। আর চন্দনা খাবারের ব্যাগ নিয়ে ফ্যাক্টরিতে পৌঁছে যায়। ওই ফ্যাক্টরিতে যেহেতু অনেক পুরুষ মানুষেরা কাজ করত, সেই জন্য চন্দনা ফ্যাক্টরির বাইরেই দাঁড়িয়ে তার শ্বশুর মশাইকে ডাক দিতে থাকে। বাবা শুনছেন, আমি খাবার নিয়ে এসেছি, খাবারটা নিয়ে যান। বাবা, ও বাবা, এই যে আমার শ্বশুর মশাইকে একটু ডেকে দেবেন, বলবেন যে ওনার বৌমা খাবার নিয়ে এসেছে। ওই ফ্যাক্টরির একজন কর্মচারী মৃত্যুঞ্জয় বাবুকে ডেকে দেয়। ছোট বৌমা, তুমি আবার এত কষ্ট করে খাবার আনতে গেলে কেন? আমি তো ভাবলাম আজকে বাপ ছেলে 3 জন মিলে বাইরে রেস্টুরেন্টে খাবার খাবো। বাড়ির খাবার খেতে খেতে মুখটা একেবারে পচে গেছে। বাইরের খাবার খাওয়ার কথা মুখেও আনবেন না, মা কিন্তু জানলে খুব রাগ করবে। আজকে আমি অনেক ভালো ভালো খাবার রান্না করেছি, নিন, আপনারা সময় মতো খেয়ে নেবেন। ঠিক তখনই ফ্যাক্টরির ভেতর থেকে ভীষণ জোরে চেঁচামেচির আওয়াজ শোনা যায়। মৃত্যুঞ্জয় বাবু কিংবা চন্দনা কিছুই বুঝতে পারে না। তারা দেখে যে ফ্যাক্টরির ভেতর থেকে কর্মচারীরা দৌড়ে দৌড়ে ফ্যাক্টরির বাইরে বেরিয়ে আসছে। কি ব্যাপার, সবাই এইভাবে দৌড়ে পালাচ্ছে কেন? এই যে কি হয়েছে কেউ বলবে আমাকে? বৌমা, তুমি সাইডে দাঁড়াও, না হলে পড়ে যাবে। এই যে কি হয়েছে এখানে? আরে কি হয়েছে পরে জিজ্ঞাসা করবেন, আগে বাঁচতে চাইলে এখান থেকে পালান। ফ্যাক্টরির ভেতরে আগুন লেগেছে, আগুন। উপরতলায় যারা ছিল তাদের গায়েও আগুন লেগে গেছে, আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে। বাঁচতে চাইলে পালান এখান থেকে। এই কথা শুনে মৃত্যুঞ্জয় বাবু ভীষণ পরিমাণে ঘাবড়ে যায়, কারণ তার দুই ছেলে রণজয় এবং সুজয় দোতলাতে কাজ করছিল। আমার দুই ছেলে? আমার ছেলেরা তো ভেতরেই আছে, ওদেরকে তো বাঁচাতে হবে। সরো সরো সবাই, আমাকে ভেতরে যেতে দাও। আরে আরে, এই লোকটাকে কেউ ধরো, পাগল নাকি? এই আগুনের মধ্যে ভেতরে গেলে আর ফিরে আসতে পারবে না যে। মৃত্যুঞ্জয় বাবু তার দুই ছেলেকে বাঁচানোর জন্য পাগলামি করতে থাকে, কিন্তু ফ্যাক্টরির লোকজন সবাই মিলে তাকে আটকে রাখে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। রণজয় এবং অজয়ের সঙ্গে সঙ্গে ওই ফ্যাক্টরির আরো অনেক কর্মচারী প্রাণ হারায়, এমনকি তাদের শবদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এমন ঘটনার ফলে মৃত্যুঞ্জয় বাবুর পরিবারে শোকের ছায়া নেমে আসে। এসবের মধ্যে চন্দনা পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ সে 7 মাসের গর্ভবতী ছিল। সব শেষ হয়ে গেল, আমি এবার কি নিয়ে বাঁচবো? যে বাচ্চাটা পৃথিবীতে আসতে চলেছে তাকে আমি কিভাবে মানুষ করব? তুমি এইভাবে ভেঙে পড়ো না বৌমা, আমি তো আছি। আমি যতদিন আছি তোমাদের কোনো কষ্ট হতে দেব না। আমি কালকেই নতুন কাজের খোঁজ করতে যাব। পরের দিন থেকেই মৃত্যুঞ্জয় বাবু কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু অনেক বয়স হয়ে যাওয়ায় কেউই তাকে কাজ দিতে চায় না। এভাবেই দেখতে দেখতে 1 মাস কাটে। জমানো টাকা দিয়ে এতদিন সংসার চলে গেলেও টাকা শেষ হয়ে যাওয়ার পরে তাদের উপর ক্ষুধার আক্রমণ শুরু হয়ে যায়। দিনের পর দিন তাদেরকে না খেয়ে থাকতে হয়। খিদের জ্বালা সহ্য করতে না পেরে বাচ্চাগুলোকে কুকুরের সঙ্গেও লড়াই করতে হয়। এসব সহ্য করতে না পেরে হঠাৎই একদিন মৃত্যুঞ্জয় বাবু পরলোক গমন করে। এর ফলে তার পরিবার পুরোপুরি অসহায় হয়ে পড়ে। হে উপরওয়ালা, তুমি আমাদেরকে এরকম ভাবে তিলে তিলে কষ্ট না দিয়ে একেবারে আমাদের সবাইকে তুলে নাও। এই খিদের জ্বালা আর সহ্য করা যাচ্ছে না। এভাবেই কয়েকদিন কাটে। হঠাৎই একদিন পাপিয়া খুবই খুশি মনে বাড়ি ফিরে আসে। মা, আমাদের আর দুঃখের দিন থাকবে না, আমাদেরকে আর না খেয়ে থাকতে হবে না। আপনার ছেলেরা যে ফ্যাক্টরিতে কাজ করত, ওই ফ্যাক্টরির মালিক বিদেশ থেকে ফিরে এসেছে। ওনার ফ্যাক্টরির যেসব কর্মচারীরা প্রাণ হারিয়েছে তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে 15 লক্ষ করে টাকা দিচ্ছে। এই দেখুন, আমি 30 লক্ষ টাকা চেক পেয়েছি। আর ওরা ওদের নতুন করে ফ্যাক্টরি খুলেছে, ওখানে রণজিৎ আর অজয়ের বদলে আমরা যে কোনো 2 জন কাজ করতে পারবো। এই কথা শুনে মালতী দেবী খুবই খুশি হয়। পাপিয়া সবচেয়ে আগে বাড়ির সকলের জন্য ভালো ভালো খাবার কিনে নিয়ে আসে। তারা সকলে মিলে পেট ভরে খাবার খায়। ফ্যাক্টরি থেকে পাওয়া 30 লক্ষ টাকা থেকে কিছুটা টাকা দিয়ে তারা বাড়িতেই একটা শাড়ির ব্যবসা শুরু করে। চন্দনা বাড়িতে থেকে ওই শাড়ির ব্যবসাটা সামলাতে থাকে। অন্যদিকে মালতী দেবী এবং পাপিয়া দুজনেই ফ্যাক্টরির কাজে লেগে পড়ে। এভাবেই তাদের সংসারে আবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে।